শপিং মল খোলা নিয়ে ৩ দফা বিজ্ঞপ্তি। কাল নয়, খুলবে ১০ মে। বিকেল ৫টা নয়, খোলা থাকবে ৪টা পর্যন্ত। তিনটা মন্ত্রণালয় আলাদা আলাদা ভাবে করেছে দোকানপাট খোলার ব্যাপারটা সীমিত আকারে, সবগুলো একসাথে না, ৫ তারিখ থেকে না, ১০ তারিখ থেকে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১০,০০০। একদিনে শনাক্ত সর্বোচ্চ ৬৮৮। আরও ৫ জন সহ মোট মৃত্যু ১৮২। বয়স বিভাজনে দেখা যায় যে ৬০ ৩ জন, ৫০ থেকে ৬০ একজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রজায় মানুষের চাহিদা ও অর্থনীতির স্বার্থেই কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী। সুরক্ষিত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে বোনাস না দেওয়ার ঘোষণায় অনড়। বেতন হবে শতভাগ। ঈদের আগেই শতভাগ বেতন পাবেন পোশাক শ্রমিকরা। যারা কর্মস্থলে অনুপস্থিত তারা পাবেন ৬৫%। সীমিত পরিসরে উৎপাদন হলেও আগামী মৌসুমে কার্যাদেশ নিয়ে শঙ্কায় মালিকরা। করোনা পরিস্থিতির মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে বসল পদ্মা সেতুর ২৯তম স্প্যান। দৃশ্যমান হল ৪,৩০০ মিটার সেতু। এবং সাতক্ষীরায় করোনা আতঙ্ক। চিকিৎসক সংকটে ভর্তি না নেওয়ায় হাসপাতালের সামনে ভ্যানেই প্রসূতির সন্তান প্রসব। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। শপিং মল ও দোকানপাট খোলা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ৩ দফা বিজ্ঞপ্তির পর সব শেষ জানানো হলো আগামীকাল নয়, বিপণী বিতান খুলবে ১০ই মে। বিকেল ৫টা থেকে নয়, খোলা থাকবে ৪টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তারিখ এবং সময় পরিবর্তনের তথ্য সময় সংবাদকে নিশ্চিত করেন। এদিকে দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলমান সাধারণ ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২০০ ছুঁই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থার মধ্যে ঈদ উল ফিতরকে সামনে রেখে শপিং মল ও দোকানপাট খোলার দিন তারিখ নিয়ে সোমবার দিনভর কয়েক দফায় প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিন দুপুরে প্রথমে চলমান সাধারণ ছুটি ১৪ই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর সঙ্গে ১৫ ও ১৬ মের সাপ্তাহিক ছুটি যুক্ত হয় বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরো বলা হয়, ঈদ উল ফিতরের সরকারের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। এর কিছু সময় পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হওয়া অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদ উল ফিতরকে সামনে রেখে ৫ মে অর্থাৎ মঙ্গলবার থেকে সীমিত আকারে দোকানপাট খোলা রাখা যাবে। সেক্ষেত্রে ক্রয় বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে বিকেল ৫টার মধ্যেই সকল দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে। তবে সন্ধ্যার পর পুনরায় প্রজ্ঞাপন জারি হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, যেখানে বলা হয় ৫ মে নয়, সীমিত আকারে দোকানপাট খোলা হবে আগামী ১০ই মে থেকে এবং বিকেল ৫টা নয় ৪টার মধ্যে সব বন্ধ করতে হবে। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও। তিনি জানান, কিছুটা ভুল বোঝাবুঝির জন্য এমনটি হয়েছে। ১০ তারিখ থেকে সীমিত আকারে খুলবে শপিং মলগুলো, শপিং মল, হ্যাঁ, এবং দোকানপাট এগুলো, হ্যাঁ, আমাদের যেগুলো বিপণী বিতান আছে সেগুলো এবং আপনার ছোট দোকান কিছু সীমিত আকারে, সবগুলো একসাথে না। মাননীয় প্রধানমন্ত্রী সকালে বলেছে তো যে আমরা একটু সীমিত আকারে এগুলো খুলবো বা এরকম একটা বলা হয়েছে মনে হয় ভিডিও কনফারেন্সিং এ। তো সবাই মনে করছে এটা হয়তো কালকে থেকে হবে। আসলে কালকে থেকে আপনার ৫ তারিখ থেকে, এটা না, ১০ তারিখ থেকে। সংশোধিত প্রজ্ঞাপন মেনে আগামী ১০ই মে থেকে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানায় দোকান মালিক সমিতি। যে শর্তগুলো দেওয়া হয়েছে আমাদের মার্কেট এবং দোকান সমূহ খোলার জন্য, সেই শর্তগুলো আমরা প্রতিপালন করে আমরা ১০ই মের আগে পুলিশ মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা ১০ই মে থেকে আমরা সীমিত আকারে মার্কেট এবং দোকান সমূহ খুলে দেওয়ার ব্যবস্থা করব। একই দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে জানানো হয়, সাধারণ ছুটির মেয়াদ বাড়ায় ১৬ই মে পর্যন্ত সকল গণপরিবহনও বন্ধ থাকবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা গতিশীল রাখার জন্যই ধাপে ধাপে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় নিজেদের সুরক্ষিত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান।
প্রায় 2 মাস ধরে বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ সামলে চলছে বাংলাদেশ। অবরুদ্ধ দেশেও জীবিকার প্রশ্নে সবকিছু স্বাভাবিক করা না করার দোলাচল এখন প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত। পুরো দেশই যখন যুদ্ধ করছে এক অদৃশ্য মহাশক্তির সঙ্গে, তখন মাঠ পর্যায়ের খোঁজ নিতে প্রধানমন্ত্রীর এই ভিডিও কনফারেন্স। সোমবার সকালে গণভবনে অনুষ্ঠিত এই আয়োজনে তার সঙ্গে যুক্ত ছিলেন রংপুর বিভাগের 8 জেলার প্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তারা। রোজায় মানুষের চাহিদা ও অর্থনীতির স্বার্থেই কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান প্রধানমন্ত্রী। মানুষ একটু কেনাকাটা করবে, বাজার একটু করতেই হবে, তো বাজারের জন্য মানুষজন নিজে সুরক্ষিত থেকে বাজারটা করে, কাজে এটা বন্ধ করা ঠিক হবে না এবং ধীরে ধীরে আর একটু আমাদেরকে ছাড় দিতে হবে। বেশি লোক সমাগম করে না, কিন্তু নিজেরা পারিবারিকভাবে যেন উদযাপন করতে পারে, সেই আনন্দটা যেন তারা পায়, সে ব্যবস্থাটা করতে হবে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, সব বন্ধ করে দিয়ে না। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলাভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানগুলোও চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে প্রতিটি জেলায় ক্ষুদ্র শিল্প রয়ে গেছে, সেগুলি তারা চালাতে পারবেন, সেভাবে আমরা নির্দেশনা দিয়েছি। উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে পারলে দুর্ভিক্ষের শঙ্কা অনেকটাই এড়ানো সম্ভব উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। আবার মঙ্গা ফিরে না আসে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় 6,260 জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ 688 জন করোনা শনাক্ত হয়েছেন। একদিনে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 182 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়বে বলে আবারও সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা নির্ণয়ের পারদ এখনও ঊর্ধ্বমুখী। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেয়া হলো 58তম দিনের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান। দেশের 33টি ল্যাবে 6,260 জনের নমুনা পরীক্ষা করে এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 688 জনের করোনা আক্রান্ত পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,143। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 5 জন পুরুষ। তাদের মধ্যে 3 জন ঢাকার, 1 জন করে সিলেট ও ময়মনসিংহের। সুস্থ হয়েছেন 147 জন। পরীক্ষা করেছি 6,260, এটা গত দিনের চেয়ে 16.61% বেশি। এ পর্যন্ত নমুনা সংগৃহীত হয়েছে 87,694টি। এর মধ্যে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 688 জন। মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ। বয়স বিভাজনে দেখা যায় যে 60 3 জন, 50 থেকে 60 একজন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে একজন। স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আবারও সতর্ক করা হয় ব্রিফিংয়ে। দৈনন্দিন কাজগুলো সহজ করা যায় সেইভাবে আপনারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের নিয়ম মেনে সেভাবে করবেন। আক্রান্ত ব্যক্তিদের কেউ হেয় করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না, কারণ যে কেন আমরা প্রত্যেক দিনই দেখছি যে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি এই সাবধানতাগুলো না মানি তাহলে আমরা যে কেউই যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারি। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যারা আছেন তাদের প্রতি আরও মানবিক হতে পরিবারের অন্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ লিমন। সবশেষ আজকে যে 58তম দিন, সেই 58তম ব্রিফিংয়ে যে তথ্যটি জানানো হয়েছে যে এখন পর্যন্ত যে প্রায় 6,260টি কিন্তু আসলে গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এ মিলে আক্রান্তের চিত্রটা যদি দেখি আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু ক্রমবর্ধমান হয়ে এইটি আজকে কিন্তু 10,000 অতিক্রম করেছে। অর্থাৎ বাংলাদেশে এখন করোনা শনাক্ত রোগীর সংখ্যা কিন্তু 10,143। গত 7 দিনের চিত্রটি দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু আসলে একদিন থেকে আর একদিন, অর্থাৎ 3 তারিখ 2 তারিখ থেকে যদি দেখি 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, অর্থাৎ প্রতিদিনের চেয়ে তার পরবর্তী দিন কিন্তু যেমনটি আমরা দেখছি ওপাশে যে নমুনা সংগ্রহের যে বা পরীক্ষার যে চিত্রটা সেটি যেমন বাড়ছে, ঠিক একইভাবে কিন্তু এই যে রোগ শনাক্তকারী
প্রতিদিনকারী রোগীর যে সংখ্যা সেই সংখ্যাটাও কিন্তু বেড়ে চলছে। পুরো বিষয়টা যদি বাংলাদেশের চিত্রটা তুলে ধরি, সেটি কিন্তু নমুনা পরীক্ষা যেমনটি বলছিলাম যে ৬,২৬০ এবং নতুন করে আক্রান্ত যে সংখ্যা সেটা কিন্তু ৬৮৮, অর্থাৎ গত ২৪ ঘন্টায় প্রতিদিনে আমরা দেখছি যে নতুন রেকর্ড হচ্ছে। গত ৩ দিনের রেকর্ড ভেঙে কিন্তু ৬৮৮ জন আক্রান্ত হয়েছে এবং নতুন করে মৃতের সংখ্যা যদি বলি সেটি কিন্তু ৫ জন এবং এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮২ জন বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছেন এবং সুস্থর কথা যদি বলি, সুস্থ হয়েছেন কিন্তু ১৪৭ জন। আক্রান্তের যদি বয়স ভিত্তিক যে বিভাজন সেটি কিন্তু দেখি যে বড় পুরুষের শতাংশ কিন্তু এখনো সেই ৬৮% এবং নারীর শতাংশ কিন্তু ৩২%, সেটাও কিন্তু রয়েছে এবং এর মধ্যে কিন্তু ২১ থেকে ৩০ বছর বয়সী ২৭%, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে রয়েছে ২২% এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী এর মধ্যে রয়েছে কিন্তু ১৯%। তো এই ছিল মোটামুটি আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন, তার সারাংশ আমার কাছ থেকে। মৃদু ও মাঝারি উপসর্গ নিয়ে বাড়িতেই করোনা জয় করা সম্ভব। নিজেকে আলাদা রেখে গরম খাবার, পানি ও ভিটামিন সি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। তবে অন্য শারীরিক জটিলতা থাকলে আর ৭ দিনেও কাশি, গলা ব্যথা দূর না হলে যেতেই হবে হাসপাতালে। রাশেদ দিমনের রিপোর্ট। করোনা পজিটিভ হলেই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, বিষয়টা এখন অনেকেরই জানা। বিশেষজ্ঞদের মতে করোনা রোগীদের ৮০%ই বাড়িতেই কোভিড মোকাবেলায় সক্ষম। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে আইসোলেশনে থাকা এসব কোভিড-১৯ পজিটিভ রোগীদের বাসায় থেকে করণীয় কি, কিভাবে লড়বেন কোভিড-১৯-এর বিরুদ্ধে? উপায় বাতলে দিলেন এই চিকিৎসকরা। বেশি বেশি করে গরম পানি পান করতে হবে, গরম পানি বাষ্প নিতে হবে এবং গরম পানির সাথে লবণ মিশিয়ে অথবা ১ গ্লাস গরম পানিতে ২ চামচ ভাইডিন মিশিয়ে গার্গলিং করতে হবে। যদি একটু গলা ব্যথা থাকে, জ্বর থাকে, তাহলে সেক্ষেত্রে প্যারাসিটামল খেতে হবে। কাশি থাকলে বা শ্বাসকষ্ট থাকলে একটু অ্যান্টিহিস্টামিন এবং মন্টিলুকাস্ট খেতে হবে। সেই সাথে একটু জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে দিবে। তবে প্রথম ৭ দিনের মধ্যে জ্বর, গলা ব্যথা ভালো না হলে যেতে হবে হাসপাতালে। এছাড়া শ্বাসকষ্ট, পেট খারাপের ভাব দেখা দিলেও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিক, কিডনি কিংবা অ্যাজমা সমস্যা থাকলে শুরু থেকেই হাসপাতালে যাওয়া উচিত বলে মত চিকিৎসকদের। যাদের ক্রনিক কোনো অসুখ রয়েছে যেমন অ্যাজমা, সিওপিডি এবং যাদের শ্বাসকষ্ট এবং গলা ব্যথা এবং তীব্র বমি থাকে এবং ডায়রিয়া থাকে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে রোগী এবং ৭ দিনের মধ্যে যদি তাদের এই উপসর্গগুলি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। তবে যাদের হোম আইসোলেশনে থাকা সম্ভব নয় তাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে। এরই মধ্যে ২ সহস্রাধিক বেড নিয়ে বসুন্ধরা কনভেনশনে চালু হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগেই শতভাগ বেতন পাবেন কর্মস্থলে উপস্থিত পোশাক শ্রমিকরা। যারা কাজে যোগ দিতে পারেননি তারা পাবেন বেতনের ৬৫%। তবে ৫% চলতি মে মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে। শ্রমভবনে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে মালিক পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকে পোশাক শিল্প মালিকদের পক্ষে বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মোর্শেদি এ তথ্য জানান। কারখানায় উপস্থিত পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগেই শতভাগ পরিশোধ করা হবে বলে জানিয়েছে মালিক পক্ষ। তবে যারা কাজে যোগ দিতে পারেননি তাদের বেতন পরিশোধ নিয়ে শুরু হয় তর্ক। শ্রমিক নেতাদের দাবি, কর্মস্থলে অনুপস্থিত শ্রমিকদের এপ্রিলের বেতন ৬০% নয়, শতভাগই পরিশোধ করতে হবে। তবে শ্রম প্রতিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৬০% বেতন পরিশোধের সিদ্ধান্তে অটল থাকেন মালিকরা। এমন অবস্থায় দৃশ্যপটে হাজির শাহজাহান খান। দফায় দফায় কথা বলেন মালিক শ্রমিকদের সাথে। অবশেষে ৫ ঘন্টার বৈঠকের পর ৫% বাড়তি বেতন দিতে রাজি হন পোশাক কারখানার মালিকরা। তবে তা মে মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। শ্রমিক ছাঁটাই সহ তাদের স্বাস্থ্য সুরক্ষা রেখে ফ্যাক্টরি চালানো, এইগুলো সব আমরা মেনে চলবে এবং যেটুকু আপনারা দাবি করেছিলেন সেই দাবির মধ্যে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং এসেছি, এই 5% আমরা ফলোইং মান্থে যে স্যালারি আসবে সেইটার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব। একটা সমস্ত জায়গা আমরা খুঁজে পেতে মালিক এবং শ্রমিকদের মধ্যে, তাহলে এই ক্ষেত্রটা ভালো চলবে। সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। যে আলোচনাগুলো হলো, এই আলোচনার যে ব্যবস্থা, সুপারিশ, অনুরোধ যেটা শ্রমিক নেতৃত্ব করেছে, এটা আমরা মে মাসের মিটিং বসে মালিককে দিয়ে আমরা
যার জন্য এর আগে গেল বুধবার শ্রমিক মালিকদের সাথে বৈঠক করে কর্মস্থলে অনুপস্থিত শ্রমিকরা এপ্রিলের বেতনের ৬০% পাবেন বলে ঘোষণা দিয়েছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সীমিত পরিসরে সব ধরনের পণ্যই তৈরি হচ্ছে দেশের পোশাক কারখানাগুলোতে। মালিকরা বলছেন দ্রুত সরবরাহ করতে পারলে টিকে যাবে অনেক কার্যাদেশ। তবে দুশ্চিন্তা বাড়াচ্ছে আগামী মৌসুমে কার্যাদেশ অর্ধেকে নেমে যাওয়া বা না পাওয়ার শঙ্কা। এদিকে দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনায় কাজে যোগ দেওয়া শ্রমিকদের স্বাস্থ্য তদারকি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনা ঝুঁকি মোকাবিলায় নানা পদক্ষেপ নিশ্চিত করে খুলতে শুরু করেছে পোশাক কারখানা। মালিকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে কাজ করছে 30 থেকে 40% শ্রমিক। শিফট হলো সকাল 6টা থেকে 6:30 থেকে আপনার 12টা থেকে আর 6টা পর্যন্ত। আমরা তৈরি করতেছি লেডিস ব্লাউজ। তারা একটা টাইম বেঁধে দিচ্ছে যে দ্রুত গতিতে যদি পাঠাইতে পারে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ এটা আবার স্টক হয়ে যাবে। বিজিএম এর হিসাবে গেল মার্চ এপ্রিল মিলে বাতিল হয়েছে প্রায় $3 বিলিয়ন মার্কিন ডলারের কার্যাদেশ। 553টি কারখানায় জরিপ করে তারা বলছে চলতি মাসে প্রায় 200 কারখানায় কার্যাদেশ অর্ধেকে নেমে এসেছে আর কাজ নেই 37টিতে। বিকিএমএ ভুক্ত কারখানাগুলোতে 3/4 কার্যাদেশই বাতিল হয়েছে। 3 থেকে 4 মাসের অর্ডার যা ছিল এগুলো আমাদের হাতে ছিল, সেই অর্ডারগুলির 70% ক্যান্সেল হয়েছে। পরবর্তী সিজনের যে অর্ডারগুলি আমাদের আসা দরকার সেই অর্ডারগুলি আমাদের হাতে কিন্তু এখনো আসেনি এবং তা আসার কোনো সম্ভাবনা দেখছি না। মানে ওই কাজগুলি এখনই প্লেস হওয়ার কথা ছিল। ভবিষ্যতে 6 মাস থেকে 1 বছর আসলে কঠিন সময় অপেক্ষা করছে। পৃথিবী জুড়ে কার্যাদেশ কমতে পারে 40 ভাগ। যে অবশিষ্ট 60 ভাগ কার্যাদেশ বাকি থাকবে তার জন্য বাংলাদেশকে লড়তে হবে প্রতিযোগী দেশগুলোর সাথে। সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলো ভালো অবস্থায় আছে। অর্থনীতিবিদদের মত, শ্রমিকরা ঝুঁকিতে পড়লে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে ক্রেতারা, যা বাধাগ্রস্ত করতে পারে এ খাতের অগ্রযাত্রাকে। আক্রান্ত রোগীদের শুধু বয়স এবং এলাকার তথ্যই না, একই সঙ্গে তারা যাতে পেশা সম্পর্কেও তথ্য নিয়মিত যাতে সকলকে জানান। রপ্তানি তথ্য বিশ্লেষণে দেখা যায় 2019 সালের মার্চ মাসের তুলনায় গেল মার্চে পোশাক রপ্তানি কমেছে প্রায় 27% আর এপ্রিলের প্রথম 15 দিনে কমেছে প্রায় 84%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক নার্সদের প্রতিবাদের মুখে অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। তবে বোনাস না দেওয়ার সিদ্ধান্তে তারা অনড়। চিকিৎসক ও নার্সদের প্রতিবাদের মুখে দুপুরে নতুন এই ঘোষণা দেওয়া হয়। কোভিড যুদ্ধের অগ্রপথিকদের বেতন বোনাস দিতে কেন এত টালবাহানা, এমন প্রশ্ন তুলে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসক নেতারা। এদিকে বিপিএমসিএ কর্তৃপক্ষ বিদ্যমান পরিস্থিতিতে চরম আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে দাবি জানিয়েছেন প্রণোদনার। সিদ্ধান্ত নেয়ার 20 ঘন্টার মাথায় আবারও তা পরিবর্তন করল বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ। রোববার এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আসছে ঈদে উৎসব ভাতা পাবে না চিকিৎসক কর্মচারীরা। আর 24 ঘন্টা দায়িত্ব পালন করেনি এমন চিকিৎসকদের বেতন কর্তন হবে 40%। তবে বিভিন্ন মহলের সমালোচনার মুখে সোমবার সংগঠনের পক্ষে জানানো হয় 100% বেতন পাবেন চিকিৎসকরা। সেক্ষেত্রে উৎসব ভাতার বিষয়ে আগের সিদ্ধান্তেই তারা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা মানবিক কারণে প্রত্যাহার করা হয়। 60% যেটা তাও তো একটা পোর্শন, ওই পোর্শন আমরা চিন্তা করে দেখছি 10 to 20% হয়, ঠিক আছে তাইলে তাদেরকে দেয়। মানে বোনাসের ব্যাপারে বোনাস তো এখন প্রশ্নই উঠে না। কোভিড মহামারীর বিরুদ্ধে যখন লড়ছে পুরো বিশ্ব, তখন এই লড়াইয়ের অগ্রসেনানী চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে এমন টালবাহানায় ক্ষোভে ফেটে পড়েন করোনা যুদ্ধের এই অগ্রপথিকরা। এটা তো তামাশা না। চিকিৎসক, আপনার স্বাস্থ্যকর্মী যারা তারা কাজ করে যাচ্ছেন, তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে দিতে হবে, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এই ধরনের একটি বিবৃতি এবং বিজ্ঞপ্তি অত্যন্ত মানবতা বিরোধী এবং মর্মস্পর্শী। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বছরের পর বছর ধরে মুনাফা করে যাওয়া প্রতিষ্ঠানগুলো কেন মাত্র 2 মাস ব্যবসা না থাকায় কর্মীদের উৎসব ভাতা দিতে পারবে না, সেই প্রশ্ন চিকিৎসক নেতাদেরও। বছরের পর বছর তারা লাভ করেন, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সেই লাভের অংশ ভাগ করেন, তারা করেন না। কিন্তু যখন তাদের এই যে আজকের এই পরিস্থিতিতে যে তাদের লোকসান গুনতে হচ্ছে, তখন সেই লোকসানের ভাগ কিন্তু তারা তাদের কর্মকর্তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। বর্তমানে দেশের বিপিএমসি এর আওতাভুক্ত 86টি প্রতিষ্ঠান রয়েছে, যাতে কর্মরত আছেন প্রায় 20,000 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা যুদ্ধের এই পর্যায়ে এসে একের পর এক আক্রান্ত হচ্ছেন সামনের সারির যোদ্ধা পুলিশ সদস্যরা।
সংকট যখন বেড়েই চলেছে তখন বিশেষজ্ঞদের মত শারীরিক সুস্থতার পাশাপাশি বাহিনীর মনোবল ধরে রাখতে হবে, এখনই নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। অন্যদিকে সব পুলিশ সদস্যই সমান গুরুত্বপূর্ণ জানিয়ে কর্তৃপক্ষ বলছেন যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। যুদ্ধটা শুরু গত 8ই মার্চ। প্রায় 2 মাসের এই করোনা সংগ্রামে চিকিৎসকদের মতোই সামনের সারিতে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, প্রতিটি প্রয়োজনে নাগরিকদের পাশে রয়েছেন বন্ধুর মতোই। তবে জীবাণুর বিরুদ্ধের এই লড়াইয়ে এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন অন্তত 914 জন পুলিশ সদস্য। ডিএমপিতে এই সংখ্যা 449। অন্যদিকে মারা গেছেন 5 জন পুলিশ। এদিকে জরুরি সংকট মোকাবিলায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ আশপাশের কয়েকটি স্থাপনায় চলছে চিকিৎসা কার্যক্রম। সংক্রমণ রুখতে অনেক সদস্যদেরই রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। আমার পাশে একজন থাকতো, তার হয়েছে পাশাপাশি বেড, রাজারবাগ আসছে আজকে 7 দিন হয়ে গেল। তার অবস্থা আগের সাথে অনেকটা ভালো। মূলত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখবেন এই জায়গাটায় তো আমাদের 370-80 জন রোগী যাদের অবস্থা একটু গুরুত্বপূর্ণ বা একটু ক্রিটিক্যাল, তাদেরকেই মূলত আমরা এখানে রাখছি। আমরা মহান মুক্তিযুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, এইটা আরেকটা যুদ্ধের মতো, যে শত্রুকে দেখা যায় না, এই শত্রুর বিরুদ্ধে আমরা সদা প্রস্তুত। তবে সংকটকালীন এই সময়ে পুলিশের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি বাহিনীর মনোবল ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং আপনার লোকজন যেন সমাগম না হয় সেটা নিশ্চিত করার ক্ষেত্রে তারা কাজ করছেন। সুতরাং তারা মাঠে যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই সুরক্ষা সামগ্রী দিয়ে তাদেরকে মাঠে পাঠাতে হবে। পুলিশ সদস্যের প্রত্যেকে নিরাপত্তা সুরক্ষার জন্য মাস্ক প্রদান করা হয়েছে। কার্যকর ক্ষেত্রে যেখানে প্রয়োজন তাদের পিপিই সরবরাহ করা হয়েছে, গ্লোভস সরবরাহ করা হয়েছে, যাতে তারা নিরাপদে থাকে। 250 শয্যার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন 367 জন কোভিড পজিটিভ পুলিশ সদস্য। করোনার এই মহাসংকটে নিয়মিত দায়িত্বের বাইরেও পুলিশের মানবিক নানা কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। তবে বিশেষজ্ঞরা বলছেন মানব সেবায় সমর্পণের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক ও সচেতন থেকেই দায়িত্ব পালন করতে হবে পুলিশকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেই পদ্মা সেতুতে বসলো 29তম স্প্যান। মাঝনদীতে 19 ও 20 নম্বর পিলারের উপর স্প্যান বসার মধ্য দিয়ে দৃশ্যমান এখন 4350 মিটার সেতু। কাজের গতি কম হলেও এ সময় অব্যাহত রাখতে পারাটাকেই সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সবগুলো পিলার হয়ে যাওয়ার পর পরিকল্পনা ছিল মাসে 3টি করে স্প্যান বসানোর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর কাজে নামে ধীর গতি। সীমিত পরিসরে কাজ চলায় মাসে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। মার্চ মাসে সেটি সম্ভব হলেও এপ্রিল মাসে বসানো গেছে মাত্র 1টি। রোববার সকালে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিতে সময় লাগে 1.5 ঘন্টা। এই সময় ঝড়ো বাতাসের কারণে কাজ স্থগিত করা হয়। স্প্যানবাহী ক্রেনটি 2 পারে নোঙর করতে কাজ করেন অর্ধশত শ্রমিক ও কর্মকর্তা। এর মধ্যে 35 জন বাংলাদেশি এবং 15 জন চীনের নাগরিক। এর আগে 28তম স্প্যানটি বসানো হয়েছিল 20 ও 21 নম্বর পিলারে। এবার মাঝনদীতে তার পাশে যোগ হলো 29তম স্প্যান। মূলত 2টি কারণে কাজের গতি কমে এসেছে বলে জানান প্রকল্প পরিচালক। স্প্যান আমরা যেই হারে বসানোর কথা ছিল, যে অগ্রগতি ছিল, আমরা জুলাইয়ের মধ্যে শেষ করব, সেটা আমরা পারি নাই। 2টা কারণ। একটা হলো চায়না যে ফ্যাক্টরি ছিল আমাদের এখানে স্প্যানগুলো তৈরি হয়, সেখানে আমাদের চায়নাতে যখন করোনা ভাইরাস হয় তখন ওখানের কাজ বন্ধ ছিল। আবার যখন বাংলাদেশে আসছে এখানেও আমাদের অনেক শ্রমিক এবং কিছু কনসালটেন্ট ডিমোবিলাইজ হয়ে যাওয়াতে আমরা অগ্রগতি কিছুটা ব্যাহত হয়েছে। সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে বাকি আছে আর 12টি। এর মধ্যে মাওয়ার ইয়ার্ডে আছে 10টি। বাকি 2টির যন্ত্রাংশ চীন থেকে 10ই মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। করোনা ভাইরাসের এই দুঃসময়েও কাজ এগিয়ে চলছে দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু। 29তম স্প্যান বসানো, সেখানে এক ধাপ অগ্রগতি। 30তম স্প্যানটি বসানো হবে মাওপারে মে মাসের শেষ সপ্তাহে। তবে লম্বা সময় ধরে এই অবস্থা চলতে থাকলে কাজের গতি কতটা ধরে রাখা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা আছে প্রকল্প কর্তৃপক্ষের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রাত 11টার সময় আরও থাকছে। করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের জন্য হটলাইন নম্বর চালু করল কুমিল্লা জেলা প্রশাসন। ফোন পেলেই পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী।
সাতক্ষীরায় করোনা আতঙ্কে কোথাও ভর্তি না নেয় অবশেষে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনেই সন্তান প্রসব করলেন এক মা। গ্রাম্যধাত্রীর সহায়তায় ভ্যানের ওপরেই জন্ম নেয় ফুটফুটে শিশু। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন। এদিকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলার সিভিল সার্জন। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার সকালে প্রসব বেদনা শুরু হলে সাতক্ষীরা সদরের বেসরকারি হাসপাতাল চায়না বাংলা ও ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটালে নেওয়া হয় দিনমজুর বিধান দাসের স্ত্রী শিমুলী রানীকে। তবে করোনা নেগেটিভ ছাড়পত্র না থাকায় ভর্তি নেয়নি কোনো হাসপাতাল। বাধ্য হয়ে নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেও চিকিৎসকের দেখা না পেয়ে ডাকা হয় গ্রাম্যধাত্রী। এক পর্যায়ে খোলা আকাশের নিচে ভ্যানের ওপরই জন্ম হয় ফুটফুটে নবজাতকের। কোনো জায়গায় ভর্তি নেয়নি, বলেছে সদরে নিয়ে যান। সদরে গেছি, ওনাদের ডাকিছি, ওনারা অনেক রকম প্রশ্ন করেছে, করার পরে বাইরে বাচ্চা হয়ে গেছে। জীবন মরণ সমস্যা, একটা বাচ্চা আছে, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, কোনো কথাবার্তা কেউ শুনিও নি আমাদের। আমি তো আর ধৈর্য ধরতে পারে না, তো এই বারান্দার রাস্তার বাড়ে ওখানে গাড়ি রেখে আমি ডেলিভারি করেছি। জন্মের পর মা ও শিশুকে নিয়ে যাওয়া হয় বাড়িতেই। বর্তমানে তারা দুজনেই সুস্থ আছে। প্রচুর কষ্ট পাইছি, তা এখন আমি বাচ্চা আর আমি এখন অনেক সুস্থ রয়েছি। এদিকে সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কেন চিকিৎসক ছিলেন সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। তদন্ত কমিটি তৈরি করব, করে আসলে কি ঘটনা হয়েছে সেটা ব্যাপারে আমি আসলে একটু জানার চেষ্টা করব। শহরের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল চায়না বাংলা এবং ডক্টরস ল্যাব অ্যান্ড হসপিটাল, সেখানেও রয়েছে চিকিৎসক সংকট। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনা পরিস্থিতিতে কর্মহীন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা কারো কাছে সাহায্য চাইতে পারেন না, এমন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসন হটলাইনের মাধ্যমে পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী। এতে সন্তুষ্ট উপকারভোগী ও সচেতন নাগরিকরা। জেলা প্রশাসক বলছেন, নাম পরিচয় গোপন রেখে এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা পারভিন বেগম স্বামী হারান ৬ বছর আগে। ৩ সন্তানের জননী, সংসার চালান আয়ার কাজ করে। ছেলে ভিডিওগ্রাফির কাজ করেন, ভাড়া বাসায় কোনো রকমের দিন চলত তাদের। করোনায় লকডাউনে মা ছেলে দুজনেই এখন বেকার, ঘরে নেই কোনো খাবার। এমন অবস্থায় জেলা প্রশাসনের হটলাইনের মোবাইলে মেসেজ করলে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যায় জেলা প্রশাসনের টিম। সহায়তা পেয়ে পারভিন বেগম সহ খুশি উপকারভোগীরা। স্বামী মারা গেছে, অনেক কষ্ট করে খাইতেছি, তো এই জন্য গেছি, এটা পাইয়া তো অনেক খুশি। মেসেজ পাইছি, মেসেজে চাল পাইছি, আর এমনি পরিবার হচ্ছে 8 জন। মধ্যস্থকারী ছাড়াই অভাবীদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানান সুশীল সমাজ। অনলাইনের মাধ্যমে ত্রাণটা পৌঁছে দিচ্ছে, এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। জেলা প্রশাসক জানান, যাদের প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে সাহায্য চাইতে পারে না, এমন অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই হটলাইন চালু করা হয়েছে। তাদের বাড়িতে আমরা আমাদের ত্রাণটি পৌঁছে দিয়েছি এবং তাদের পরিচয় আমরা সম্পূর্ণ গোপন রেখেছি। এখন আমরা একটি দুর্যোগকালীন সময় পার করছি। আমরা চাই সকলে আমাদের সকলের পাশে দাঁড়াবেন, যেভাবে আসেন আমরা সহায়তা করবেন। গত 9 মার্চ চালু করা হটলাইন নম্বরে এখন পর্যন্ত আবেদন এসেছে প্রায় 22,000। যাচাই বাছাই করে প্রায় 13,000 মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সময় সংবাদ। কাঙ্ক্ষিত পণ্য না পাওয়ায় চতুর্থ দিনের মাথায় এসে বন্ধ হয়ে গেল ঢাকা চট্টগ্রাম রুটে চালু হওয়া রেলওয়ের পার্সেল ট্রেন সার্ভিস। এদিন ঢাকায় পাঠানোর মতো কোনো পণ্য না থাকায় সার্ভিসটি আপাতত বন্ধ রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অঘোষিত লকডাউনে পণ্য পরিবহনের জন্য বিশেষ এই ট্রেনটি চালু করা হয়েছিল। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মে থেকে চালু হওয়া এই বিশেষ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে ফার্নিচার, সুতা, প্লাস্টিকের দরজা, শুটকি এবং রাবারের স্যান্ডেল, সাথে একটি গাড়ি। 3 দিনে সব মিলিয়ে পণ্যের ওজন কোনোভাবেই 1 মেট্রিক টনের বেশি হবে না। রাজস্ব কোনোভাবেই 15,000 টাকার বেশি নয়। আমাদের এই পার্সেলটা সংশ্লিষ্ট হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা এবং ফ্যাক্টরি ট্যাক্টরি এগুলির সাথে, তো এগুলোতে মালামাল এই 3 দিন ধরে না হতে এটা ঊর্ধ্বতন মহল ক্যান্সেল করছে বলে আমার মনে হয় আর কি। বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকা রেলপথের দূরত্ব 346 কিলোমিটার। আর এই দূরত্বে প্রতি কেজি পণ্য পাঠাতে খরচ হয় মাত্র 2 টাকা 30 পয়সা। করোনা ভাইরাসের এই দুঃসময়ে এসে ব্যবসায়ীরা এই সুযোগকে
কাজে লাগাতে পারল না। মূলত করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কৃষিজাত পণ্য পরিবহনে চালু করা হয়েছিল পার্সেল ট্রেনটি। তো মালামাল পরিবহন না হওয়ার কারণে আমরা আজকে থেকে এই পরিবহন ট্রেনটা আপাতত বন্ধ আছে। যদি ভবিষ্যতে আবার মালামালের চাহিদা বৃদ্ধি পায় আমরা আবার চালু চিন্তা ভাবনা করবো আশা করি। 5টি বগি নিয়ে ট্রেনটি চলছিল, যাকে নেতৃত্ব পালন করছিলেন 10 জনের বেশি কর্মচারী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন রাত 11টার সময়। ঢাকাকে রিকশার নগরীও বলা হয়। চিরচেনা সেই নগরী সবার চোখের সামনেই কেমন বদলে গেল। বিপাকে গোটা দেশের মানুষ, সংকটে রিকশা চালকরাও। সামর্থ্যবানরা এই সময়ে ঘরে থাকতে পারলেও কেবল দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে তীব্র ঝুঁকি নিয়েই এদের অনেকেই নামছেন সড়কে। আল মামুনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। রিক্সা চালাইতেছে আজকে মনে করেন 40 বছর ধরে, কখনো এরকম দেখি নেই। ওখানে দিনকাল আস্তে আস্তে খালি খারাপ হইতেছে। কথা বলার 2 ঘন্টা আগে থেকেই রিকশাওয়ালা আব্দুস সালামকে অনুসরণ করছিল সময় সংবাদ। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে ধানমন্ডির নানা অলিগলি ঘুরে তখনও জোটেনি কোনো যাত্রী। 6 সদস্যের সংসারে স্বাচ্ছন্দ্য না থাকলেও ছিল না খুব একটা টানাপোড়েন। কিন্তু মহামারী করোনা স্বাবলম্বী এই মানুষটিকে করেছে অন্যের মুখাপেক্ষী। আঙ্কেল আঙ্কেল ডাকলে বা সেরা ইশারা দেয়, ইশারা দিলে কিছু পয়সা ফালায়, এই পয়সাটা নিয়ে মনে করেন পোলাবাইনটা খাওয়াই। অচেনা অপরিচিত সময়ের এই ধাক্কাটা বুঝি অনেকটা জোরে সোরেই লাগলো খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবনে। আছে ভয়, আছে শঙ্কা, তবুও সংসারের খরচ জোগাতে বাধ্য হয়ে নামতে হচ্ছে পথে। তবে প্রতিদিন যে পথ জোগাতো সংসারের খরচ, চিরচেনা সেই পথই আজ অচেনা। নেই কাঙ্ক্ষিত যাত্রীর দেখা। কেউ ওঠে না, ভয়তে করোনার ভাইরাসে। ভাড়া তেমন একটা না, এই দেখেন 9টার দিকে বাইরেছে 60 টাকা পকেটে, আর নাইলে 50-100 টাকায় ভাড়া মারলাম। কেমনে চলে? 5-6 জন মানুষ খাইয়ে। কেউ কেউ বাইরে বেরিয়ে এলেও গ্যারেজে অলস পড়ে থাকা 3 চাকার বাহনগুলোর মতোই থমকে গেছে বেশিরভাগের ভাগ্য। জুটছে না 3 বেলা আহার, নেই বিকল্প উপার্জনের পথ। আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বার করতে পারছি না। পুলিশে ওই গদি নিয়ে যায় এবং ওই গাড়ি উল্টে দেয়, উল্টে দিয়ে আবার হাওয়া ছাড়ি দেয়। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ছন্দহীন, বিবর্ণ। তবে পেটের দায় মেটাতে গিয়ে মানুষগুলো যাতে পরনির্ভরশীল হয়ে না পড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খাদ্য সহায়তার সবচেয়ে ভালো উপযুক্ত কৌশল হতে পারে এলাকা পাড়াভিত্তিক যে সমস্ত গ্যারেজগুলো আছে, রিক্সা গ্যারেজগুলো আছে, সেখানে যে এদের খাদ্য পৌঁছে দেওয়া। অন্যদিকে এটাও স্মরণ রাখতে হবে এরা যেন কখনো সাহায্য নির্ভর হয়ে না পড়ে। রাজধানীতে রিকশা শ্রমিকের সঠিক পরিসংখ্যান না থাকলেও রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি। কখনো যত্রতত্র ছুটে বেরিয়ে কিংবা প্রধান সড়ক আগলে রেখে ভোগান্তির কারণ যেমন হয়েছে রিকশা, তেমনি রিকশাই হয়েছে পথিকের অবলম্বন। তাই তো ঘরবন্দি একলা থাকার এই সময়ে কর্মহীন ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায় আমাদেরই। এমনিভাবে সম্মিলিত মানবিকতার শক্তিতে দুঃসময় কেটে ফিরবে সুদিন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে রংপুর নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রিকশা ও অটোরিকশা শ্রমিকরা। পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে বলে মেয়র দাবি করলেও খাদ্য সামগ্রী বিতরণে সিটি কর্পোরেশনকে সচেতন হতে বললেন জেলা প্রশাসক। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ত্রাণের দাবিতে সোমবার দুপুরে রংপুর নগর ভবন ঘেরাও করে 3 ঘন্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন রিকশা ও অটোরিকশা শ্রমিকরা। তাদের অভিযোগ মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে। এক পর্যায়ে মেয়র তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। আমরা কোনো জায়গায় কোনো কমিশনারের মাধ্যমে কোনো রিলিফ পাচ্ছি না। 3 সপ্তাহ থেকে টাকা দিতেছে, টাকায় আমাদের কোনো খাবার দিতেছে না। এ ঘটনায় কিছু মানুষের উস্কানি আছে বলে দাবি করেন মেয়র। এই লোকগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে দাঁড় করান। কোন 33টা ওয়ার্ডে তো কোনো না কোনো ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ড 33 ভাগে ভাগ করেন, দেখবেন জিজ্ঞেস করবেন তুমি ত্রাণ পাইছো কিনা, অবশ্যই দেখবেন যে সে ত্রাণ ইতিমধ্যে পেয়েছে। আর পর্যাপ্ত বরাদ্দের পরও বিক্ষোভ হওয়ায় সিটি কর্পোরেশনকে আরও সচেতন হতে বললেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে ত্রাণ দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন ত্রাণ বিতরণও করছে, কিন্তু এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন অগ্রাধিকারটা যেন সঠিকভাবে করতে পারে সেটা আরো সতর্কভাবে দেখে ত্রাণ বিতরণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে আমি অনুরোধ করি। রংপুর সিটি কর্পোরেশনকে 600 মেট্রিক টন চাল 10 টাকায়, 10 কেজি চালের 18,150টি কার্ড, নগদ 12 লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। একই সঙ্গে 20টি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে এবার প্রচুর মা মাছের ডিম সংগ্রহের আশা করছেন ডিম সংগ্রহকারীরা। লকডাউনের কারণে কারখানা ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় দূষণ কমায় ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানান গবেষকরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এই নদী। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে ডিম ছাড়ে মা মাছ। মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢল, বজ্রপাত এবং অমাবস্যা বা পূর্ণিমা ডিম ছাড়ার উপযুক্ত সময়। হালদা দূষণের প্রধান